শুরতাম এক অ্যাপার্টমেন্টের রুমে আনাকে ঘুমাতে দেখি, যে তার জাইন নামের 5 বছরের এক মিষ্টি বাচ্চার সাথে থাকে। জাইন সকালবেলা তার মাকে জাগাতে থাকে, কারণ তাকে সুইমিং করতে হবে, কিন্তু আনা তাকে সুইমিং করতে দেয় না। তাই সে বেডের উপরে সুইমিং করার মতো খেলে সে অনেক খুশি হয়। আনা একজন সিঙ্গেল মাদার, যার স্বামী কোথায় আর তাদের মধ্যে রিলেশনশিপ কেমন সেটা সামনে জানা যাবে। কিন্তু কোন এক কারণে আনা জাইনকে সুইমিং করতে দেয় না। সাথে জাইন চাই যে তার মা যেন আজ কাজে না যায়, তাই সে তার মাকে বলে যে আজ আপনি ছুটি নিয়ে নিন। কিন্তু আনা তাড়াতাড়ি উঠে নাস্তার প্রস্তুতি নিতে শুরু করে। এই সময় সে জানতে পারে যে বাহির অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাই সে জবে যাওয়ার ইচ্ছা বদলে ফেলি। এরই মধ্যে জাইন আনার আইপ্যাড নিয়ে ড্রয়িং বানাই, তখন আনার কাছে তার মায়ের ফোন আসে, যিনি আনার খোঁজ নেওয়ার জন্য কল করে। মায়ের সাথে কথা বলার পর হঠাৎ সে দেখে যে তার ঘরে পানি ডুবছে, যা সামনের জানালা দিয়ে আসছে। এখানে আনাই অ্যাপার্টমেন্টের 3 তলায় থাকে। আশ্চর্যের ব্যাপার হলো, বাইরে জানলা দিয়ে দেখলে চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়। তার মানে ফাল্ট অর্থাৎ বন্যা চলে এসেছে। বাহিরে অনবরত পানি বয়ে চলছে, আর আনার ঘরেও দ্রুত পানি ভরতে থাকে। তখন আনা জলদি সিচুয়েশন বোঝার জন্য এমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট শুনে, যেখানে জানানো হচ্ছে যে বাড়ি বৃষ্টির কারণে অনবরত পানি বাড়ছে, দ্রুত অ্যাপার্টমেন্টের 3 তলাও পানিতে ডুবে যাবে। তাই তাড়াতাড়ি সবাই উপরে ফ্লোরগুলোতে পৌঁছান। এখানে যায় না তো পানি দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। সে সিচুয়েশনও আনার কাছে সুইমিং করার জিদ করে। আনা তাকে বকা দিয়ে জলদি নিজের জিনিসপত্র প্যাক করতে বলে, যেমন কাপড় আর বাকি তরকারি জিনিসপত্র। এরই মধ্যে আনার কাছে একটি কল আসে। এই কলটি আনার কোম্পানির পার্সোনাল সিকিউরিটি অফিসার হিজো করেছিল। হিজো তাকে বলে যে আপনি আমাদের ডারউইন কোম্পানির ইমোশন ইঞ্জিন ডেভেলপমেন্ট টিমের রিসার্চারদের একজন, তাই আমি এখানে আপনার যান বাঁচানোর জন্য এসেছি। আপনি যদি মালামাল প্যাক করে থাকেন তবে ওসব ছেড়ে শুধু জাইন কিনে উপরের দিকে আসুন, আমি জলদি আপনার কাছে পৌঁছে যাব। এটা শুনে আনা সেটাই করে। সে সব মালামাল ছেড়ে জাইনকে খুঁজতে থাকে, যে তার মায়ের বকাকে একটি আলমারিতে লুকিয়েছিল। আনা তার কাছে মাফ চাই যে আমাকে মাফ করে দাও বাবু। এরপর তাকে নিজের পিঠে নিয়ে বাহিরে আসে, যেখানে সব মানুষ দৌড়াদৌড়ি করছে। পুরো নাজেহাল পরিবেশ তৈরি হয়, আর বাহিরে পানির ভয়ঙ্কর রূপ আর মৃত্যুর দৃশ্য দেখে আনা জলদি সিঁড়ির দিকে দৌড়ায়, কারণ এমন সময় লিফট কাজ করবে না। আনা দেখে সিঁড়িতে মানুষ সামনে এগোতে পারছে না, তাই আনা জলদি জাইনকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে সিঁড়িতে চড়ে। এখন এই পানি দেখে জাইন বলে যে মা ভালো হয়েছে আপনি আমাকে আটকে দিয়েছিলেন, আমি তো পানিতে ডুবেই যেতাম। আনা 2 তলা পর্যন্ত উঠে যায়। এই সময় সে দেখে মানুষ যান বাঁচানোর জন্য কিভাবে চিৎকার করছে, মানুষ দৌড়াচ্ছে, আর পানিতে অনেক মানুষের লাশ ভাসছে। আনা যখন পরের ফ্লোরের সিঁড়িতে পৌঁছায়, তখন সেখানে অনেক আবর্জনা আর ভারী মালামাল রাখা থাকে। সামনে যাওয়ার রাস্তা ব্লক হয়ে আছে, তাই আনা বাউন্ডারিতে চড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পিছলে পড়ে যাওয়াতে গল্পের জন্য বেঁচে যায়। এখন এই মালামাল সরানো বা সামনে যাওয়া সম্ভব ছিল না, তাই আনা এই ফ্লোরের মেন সিঁড়ির দিকে যায়। সেখানে সে দেখে এই ফ্লোরেও মানুষ ভয় পেয়ে আছে আর পালানোর চেষ্টা করছে। আনা যখন এসব দেখছে, তখনই হঠাৎ সে একটি আওয়াজ পায়। হিজে চলে আসে। সে কোম্পানির লোকটা এখন আনাকে খুঁজছে। সে আনার নাম ধরে ডাকে, আনাও তাকে আওয়াজ দেয়। তখন হিজো আনাকে জাইনার সাথে অন্য পাশে আসার ইশারা করে, কিন্তু এর মাঝে জাইন আনার হাত ছেড়ে দিয়ে একটি ফ্ল্যাটের ভেতরে চলে যায়, যেখানে অনেক মানুষ ছিল। আনাও দেখে ফেলে যে জাইন অন্য ফ্ল্যাটে চলে গেছে। তা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সেও তার পেছনে যায়, কিন্তু জাইন গায়েব হয়ে যায়। তখনই আনার নজর জানালার বাহিরে যায়, যেখানে কি বিশাল ঢেউ অনেক পানি নিয়ে তাদের দিকে আসছে। এই ঢেউটাকে পুরো ফ্লোর ডুবে যাবে। আনা এখন পানি নিচে থাকে, যে কোনোভাবে জাইনকে খুঁজে তাকে বাঁচানোর চেষ্টা করে। জাইন পানিতে ডুবার কারণে সেন্সলেস হয়ে যায়। আনা এখান থেকে বের হওয়ার রাস্তা পায় না। ঠিক সঠিক সময় হিজো এখানে চলে আসে, যে দুজনকে সেখান থেকে বাঁচিয়ে বের করে। আনা হিজোকে থ্যাঙ্কস জানেন, কারণ পানি থেকে বের হওয়ার পর জাইনের জ্ঞান ফিরে আসে। এখন জাইনকে হিজো কোলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ওর সাথেই থাকতে চায়। আনা হিজোকে বলে যে আমি ওকে কোলে নিব। এরপর সে জানাই যে আপনাদের বাঁচানোর জন্য একটি চপার ছাদের উপর আসবে, তাই আমাদের যে কোনোভাবে উপরে পৌঁছাতে হবে। আনা হিজোর পেছনে পেছনে চলতে থাকে, যেখানে সেই দেশে হিজোকে প্রশ্ন করে যে পানি লোনা ছিল, অবশ্যই এটা বৃষ্টির পানি নয়। হিজো বলে যে 3 ঘন্টা আগে একটি অ্যাস্ট্রয়েড এসে অ্যান্টার্কটিকায় ধাক্কা মারে, যার ফলে সব বরফ গলে যায়, আর এই ধ্বংসলীলা শুরু হয়। জাপান তো অর্ধেক ডুবে গেছে, জলদি কোরিয়ার ডুবে যাবে। আনা প্রশ্ন করে এই ব্যাপারে সায়েন্টিস্টরা কি জানতো না? হিজো বলে জানতো, কিন্তু তারা তো এটাকে রুখতে পারতো না, আর তারা কাউকে বাঁচাতেও পারতো না। বাকিরা শুধু বুঝে নাও যে আজ পৃথিবী আর মানবতার শেষ দিন। আনা বলে যদি এমনটাই হয় তোলা আমাকে বাঁচালে কেন? হিজু উত্তরতেই যে আপনি সাধারণ কোনো এয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করেন না, বরং আপনি ইউএন এর ডারউইন রিসার্চ সেন্টারের অংশ। আপনি আর আপনার বস মিলে এর জন্য ইমোশন ইঞ্জিন বানিয়েছেন, মানে আপনি এর ভেতর ইমোশন দিয়েছেন। তাই আপনাকে বাঁচানো আর শেল্টার হোম পর্যন্ত পৌঁছানো আমার দায়িত্ব, বিশেষ করে তখন যখন আপনার বস আর তার বাচ্চা দুজনেই নিখোঁজ। হয়তো তারাই পানিতে কোথাও ডুবে গেছে। শেল্টারে পৌঁছানোর পর আপনাকে বলা হবে যে সামনে কি করতে হবে, কারণ ডারউইন রিসার্চ সেন্টার মানবতাকে বাঁচানোর চেষ্টা করছে। রিসার্চ টিম ইন্টেলিজেন্স প্রজনন ক্ষমতা দিয়ে সিনথেটিক মানুষ তো বানিয়ে ফেলেছে,
কিন্তু তার ভেতরে ইমোশন দেওয়ার কাছে আপনার, আর আপনি ইমোশন ইঞ্জিন বানিয়েছেন। সাথে এইসব বিষয়ে আপনি আগে থেকেই জানতেন যে আমরা একদিন আপনার কাছে অবশ্যই আসবো। আজ পৃথিবীর সব মানুষ মারা যাবে, কিন্তু এআই দিয়ে বানানো সিনথেটিক মানুষরাই মানবতাকে আবার বাঁচিয়ে রাখবে। তো এখন আপনি জলদি উপরে চলুন। আনা যেমনই সামনে এগোই, জ্যান বলে তার টয়লেট পেয়েছে। আনা তাকে কিছুক্ষণ কন্ট্রোল করতে বলে। এটা থেকে হিজো দুজনকেই নিজের সাথে একটি ফ্লাইটে নিয়ে যায়, যার দরজা খোলা ছিল। হিজো তাদের এখানে নিয়ে আসে যাতে জাইন ওয়াশরুম ইউজ করতে পারে। আনা জেনকে ওয়াশরুমে পুষিয়ে হিজোর কাছে আসে, যে ফোনে কারোর সাথে কথা বলছিল। এখানে হিজো প্রশ্ন করে, আপনি মানুষকে নতুন প্রজন্ম বানানোর জন্য এই ইমোশন ইঞ্জিন কেন বানালেন? ইমোশন ইঞ্জিন তো সেই ফিলিংস যা মানুষের ভেতরে থাকে। আপনি কি অন্য কিছু বানাতে পারতেন না? এই ইমোশন মানুষের চেয়ে ভালো হতে পারত। কিন্তু আনা প্রশ্ন করে, মানুষের ইমোশনে ভুল কি আছে? হিজিও তো উদাহরণ দিয়ে বলে, যে উপরে যে হেলিকপ্টার আসবে সেটার কথা যদি সবাই জানতো, তবে মানুষ নিজেকে আর নিজের পরিবারকে বাসাতে এক অপরকে ধাক্কা দিয়ে উপরে ওঠার চেষ্টা করত। আর এর কাছে আপনিও করতেন, কারণ প্রত্যেকের কাছে নিজের পরিবার প্রিয়। যেটাতে ভুল কিছু নেই, কিন্তু মানুষের ইমোশন মিথ্যা হয়। মানুষ সময়লে নিজের মানবতায় ভুলে যায়। আমি তো শুধু এটাই দেখতে চাই যে আপনি শেষে কি করবেন। আপনি কি সেসব মানুষের মতো যারা এমন সিচুয়েশনে নিজের পরিবারকে বাঁচানোর কথা ভাবে, নাকি আপনার ভেতরে অন্য কোনো কোয়ালিটি আছে? ছোটবেলা আমার মাও আমাকে এক অ্যাক্সিডেন্টের সময় ফেলে চলে গিয়েছিল, কারণ তাকে নিজের জান বাঁচাতে হতো। সেই জিনিস আমার আজও মনে আছে। তে মানুষের এমন সময় সিদ্ধান্ত নেওয়া দেখতে আমার খুব ভালো লাগে। এভাবে তারা কথা বলছিল, তখন হিজো দেখে পুরো ফ্লোরে গ্যাস পাইপলাইন থেকে গ্যাস লিক করেছে। সে জুলদিয়ানার জাইনকে নিয়ে সেখান থেকে বের হয়, কিন্তু গ্যাসের কারণে সব জায়গায় ব্লাস্ট হচ্ছিল, আর তারা সিঁড়ি পর্যন্ত যেতে পারে না। বেদিকে হিজে জলদি বাউন্ডারিতে চড়ে উপরে ফ্লোর উঠে যায়। এরপর সে আনার কাছে জাইনকে চাই। এইসব মানা বাউন্ডারি থেকে পিছলে পানিতে পড়ে যায়, কিন্তু জাইন হিজোকে ধরে ফেলেছিল। আনা বাড়িতে ডুবছিল। তখন তার সেই মুহূর্ত মনে পড়ে যখন সে তার স্বামী আর জেনার সাথে গাড়িতে ঘুরতে যাচ্ছিল। ওই সময় তাদের কার অ্যাক্সিডেন্ট হয় আর গাড়ি পানিতে পড়ে যায়। তখন আনা তো সাঁতরে উপরে চলে আসে, কিন্তু আনার স্বামীর পা সেখানে আটকে যায়। সে আনা কিসেরা করে আগে জাইনকে পাশাতে বলে। আনা ঠিক সেটাই করে, কিন্তু এরপর আনার স্বামী মারা যায়। এই কারণে আনা জাইনকে কখনো সুইমিং করতে দিত না। আনার সাঁতরে কোনোভাবে বুড়ো ফ্লোরে চলে আসে। এখন তার 18 তলায় পৌঁছেছে, আর তাদের যেতে হবে 30 তলায়। আনা যখন সিঁড়ি দিয়ে উঠছে, তখন সে লিফটে একটি বাচ্চার আওয়াজ পায়, যার নাম জিসু। বেচারে লিফটে ফেসে গেছে। আনা লিফটের দরজা খুলে তাকে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ পানির তীব্র ঢেউ হঠাৎ চলে আসেই জিসু মারা যায়। আনা কোনোভাবে সাঁতরাতে সাঁতরাতে উপরে ফ্লোর পর্যন্ত পৌঁছায়, যেখানে হিজু তাকে বলে, দেখো জাইনার কি হয়েছে। ঠান্ডার কোণে জাইন কাঁপছিল। হিজু চেয়েছিল যে কোনোভাবে 30 তলায় পৌঁছাতে, কিন্তু না, তার বাচ্চাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। সে তাকে নিয়ে এক বিদ্যুৎ দম্পতির ফ্ল্যাটে ঢোকে। এখানে হিজু নাকি খুব অদ্ভুত এক কথা বলে। সে বলে, আপনি চাইলে জাইনার ডেটার ব্যাকআপ নিয়ে তাকে আবার আজকের সকালের মতো বানিয়ে দিতে পারেন। এই কথা শুনে আনা খুব রাগ করে। এই কথার মানে কি, এই সব কিছু আমরা পরে জানতে পারবো। আসল ব্যাপার হলো, আনার তার বস মেলে ইমোশন ইঞ্জিন বানিয়েছিল, আর এআই ব্যবহার করে 2টি বাচ্চা বানাই, যার মধ্যে একজনকে আনার বস রেখে দেয়, আরেকজনকে আনাকে রাখতে হয়। জি আর কেউ নয়, বরং যায়নি। আনা ইমোশন ইঞ্জিনের মাধ্যমে জাই নামের এই সাবজেক্টকে বানাই, যাকে সে তার স্বামীর মৃত্যুর পর নিজের কাছে রাখতে চায়নি। কিন্তু সময়ের সাথে জাইনার সাথে কোনো রক্ত সম্পর্ক না থাকলেও সে তার মা হয়ে যায়। দুজনের মধ্যে মা ছেলের ভালোবাসা তৈরি হয়। আনাকে তার বস একবার বলেছিল যে দেখে নিও, আর আমার কাছে থাকা বাচ্চাকে নিতে অবশ্যই আসবে, কারণ তারা এদের উপর অনেক রিসার্চ করতে চাই। আনা জানতো যে একদিন এমন সময় অবশ্যই আসবে যেদিন জাইন তার থেকে দূরে চলে যাবে। কিন্তু জেনার সাথে এত সময় কাটানোর কারণেই তাদের মধ্যে স্ট্রং বন্ড তৈরি হয়। এখন সে জাইনকে গরম পানি খাইয়ে ঠিক করে। জেনের অবস্থা নর্মাল হওয়ার পর আনা দেখে বৃষ্টি থেমে রোদ উঠেছে। এটা দেখে হিজো খুব খুশি হয়, কারণ তার মনে হয় সব নর্মাল হয়ে গেছে। এখন হিজো আনাকে বলে যে দারুণ রিসার্চ সেন্টার মানুষের নতুন প্রজন্ম বানাচ্ছে, যাতে পৃথিবী থেকে মানবতা বিলুপ্ত না হয়ে যায়। আমি আপনাকে একটা কথা বলে রাখি যে আপনাকে জাইনকে শেল্টারে রেখেই একা সামনে যেতে হবে। এই কথা শুনে আনা খুশি হয় না, কিন্তু সে কিছু বলেও না। এই সময় তারা দেখে বৃষ্টি এবার শুরু হয়েছে, আর পানি আরো দ্রুত বাড়ছে। এটা দেখে হিজোর সাথে সাথেই জেনার আনাকে নিয়ে সেখান থেকে পালাই। ফ্ল্যাটে থাকা সেই বৃদ্ধ দম্পতিকে আনা থ্যাংক ইউ বলে চলে যায়। সেই দম্পতি নিজেদের মৃত্যুকে মেনে নিয়েছিল। খুব দ্রুত বাকি ফ্লোরগুলোতেও পানি পড়ে যায়। উপরে যাওয়ার সময় এক ফ্লোরে আনা একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে, যার ডেলিভারি হওয়ার সময় এসেছে। ওই মহিলার স্বামী আনার কাছে সাহায্য চাই, কিন্তু আনা নিরুপায়। সে সাহায্য করতে না পারে, তার থেকে মাফ চাই। আনা 29 তলে গিয়ে থেমে যায়। সে হিজোকে প্রশ্ন করে, জাইনকে ছাড়া কি খুব জরুরি? হিজো তাকে বোঝায় যে আপনি এটা আগে থেকেই জানতেন, একদিন জাইন আপনার থেকে আলাদা হয়ে যাবে। আপনার বস এটাই বলেছিল। আপনার মতো আপনার বসও নিজের বাচ্চাকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল, আর সে মারা গেছে। এখন শুধু জাইন মানুষের সাথে ভরসা। সাথে আপনি একে বানিয়েছেন, তাই আপনি একে সাকসেস করতে পারেন। হিজোর কথা শুনে সে 30 তলে পৌঁছানো মাত্রই জাইনকে তার থেকে আলাদা করে দেওয়া হয়। এই লোকের জাইনের বডি কেটে তার ভেতরে সব ডেটা ব্যাকআপ নিয়ে নেই।
এসব দেখে জাইন হেলিকপ্টার থেকে আসা লোকদের কাছে ভিক্ষা চায়, যে আমার সাথে তেমন করো না। তখন চবার থেকে আসে এক লোক আনাকে বলে, আপনার কি সত্যি মনে হয় এখানে কোনো শেল্টার আছে? কোনো শেল্টার ফেল্টার নেই। এই কথা বলার সাথে সাথেই হিজোকে গুলি করে দেওয়া হয়। বেচারি আনা অনেক কাঁদে, কারণ সে জানতো এটা তার ভুল, তার 30 তলা পর্যন্ত আসা উচিত হয়নি। কিন্তু এখন আনাকে বলা হয় এখান থেকে শুধু আপনি সামনে যেতে পারবেন, বাকি সব মানুষ মারা যাবে। পৃথিবীর ডুবে যাওয়ার সময় 7টি আলাদা জায়গা থেকে রকেট স্পেসে ছাড়া হবে, যেখানে আপনার সাথে বাকি 49 রিসার্চার থাকবে, যারা ল্যাবে মানুষের শরীরটা তৈরি করে ফেলেছে। কিন্তু তাতে ইমোশন শুধু আপনি দিতে পারেন। আপনি বলেছিলেন যে মানুষের ভেতর ইমোশন দেওয়ার জন্য তাদের জাইনার প্রয়োজন পড়বে। এভাবে জাইনার সব ডেটা একটি বক্সে ভরে আনার সাথে স্পেসে পাঠিয়ে দেওয়া হয়। এই রিসার্চ টিমের উদ্দেশ্য হলো মানবতাকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো, কারণ পর কয়েক মিনিটে পৃথিবীতে পুরো সবকিছু নষ্ট করে দিবে। এখন এখান থেকে সবকিছু ঘুরে যায়। আনা তার টিমকে বলেই সে বাচ্চা তো বানিয়ে ফেলেছে, কিন্তু এখন সে মাকে সাবজেক্ট বানিয়ে টেস্ট করবে। যতক্ষণ না তাতে ইমোশন আসছে, এই মায়ের জন্য একটি সিমুলেশন চালাবে, যেখানে বাচ্চাকে মা থেকে আলাদা করে দেওয়া হবে, আর মাকে নিজের বাচ্চাকে আলাদা আলাদা বিপদে গিয়ে খুঁজে বের করতে হবে। যতবার সে ফেল হবে ততবারই লুপ আবার রিপিট হবে, আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না মা তার বাচ্চাকে খুঁজে পায়। যদিও সে খুঁজে পায়, তবে মানুষের নতুন প্রজন্ম তৈরি হবে। আর যদি মা বাচ্চাকে খুঁজে না পায়, তবে মানুষ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এইসব কথা যখন আনা বলছে, তখন উল্কাপিণ্ড তারা রকেটে ধাক্কা মারে আর আনা মারা যায়। কিন্তু এরপর আমরা দেখতে পাই আনা তার ঘরে ঘুমাচ্ছে। এখানে একটু কনফিউজিং হতে পারে। আসলে যে সিমুলেশনের কথা তখন হচ্ছিল সেটা শুরু হয়ে গেছে। আনা মারা যাওয়ার আগে তার সহকর্মীদের বলেছিল যে তারা যেন তার মেমোরি আর ইমোশন সাবজেক্টে দিয়ে দেয়। কিন্তু এটা আনা কেন করেছে তার সামনে জানা যাবে। এখন শুধু এটুকু জানা যায় যে জানে একটি সিনথেটিক বাচ্চা যার ভেতরে ইমোশন আছে। এখন তাদের প্ল্যান হলো মাকে সাবজেক্ট বানিয়ে তাতে ইমোশন দেয়ার, যেমন বাচ্চার মধ্যে দেওয়া হয়েছে তেমনি মায়ের মধ্যে ইমোশন দেয়ার। এখন আনা যখন নিজের রুমে ঘুম থেকে উঠে, তখন জাইন তাকে জাগাচ্ছে, আর করে চারদিকে পানি। আনার জাতি হিজর কল আসে, সেসব আগের কথা রিপিট করে। কিন্তু এবার জাইন তার মাকে একটি কথা বারবার বলে, যে সে কালে একটি স্বপ্ন দেখেছে যার ড্রয়িং সে তার আইপ্যাডে বানিয়ে আনার ফোনে পাঠিয়েছে। কিন্তু আনা জাইনকে বকা দেয়, আনা তার থেকে মাফ চাই, আমাদের এখান থেকে যেতে হবে। আনার এটা মনে ছিল যে তাকে হিজোর থেকে নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আনার মনে হচ্ছে হিজো ওই হেলিকপ্টারদের সাথে মিলে আছে আর সে আমার বাচ্চার ক্ষতি করবে। এটা হল আনার মানসিকতা। কিন্তু এই লুপে হিজো চলে আসে। আনা জাইনকে নিয়ে বাউন্ডারি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পানিতে পড়ে যায়। এরপর সে জাইনকে উপর তোলে, এরপর নিজেও উপর উঠে আসে, কিন্তু জাইনকে এখন উপরে পাওয়া যায় না। এই পয়েন্টে হিজো তার কাছে আসে আর জাইনার ফটোতে কি বলে, যাকে তুমি খুঁজছো সে কি এই? সেই জাইনার ফটো তুলে নিয়েছিল। আনা ফটো থেকে বলে হ্যাঁ, সে নিজের বাচ্চাকে খুঁজতে যায়। এই চক্করে সে হিজর থেকে পিছু ছাড়িয়ে পানিতে ছাপতে। আসলে এই লুপ বারবার রিপিট হচ্ছে। আনার টি-শার্টের নম্বর বদলাতে দেখা যায়, যা কিনে লুপের সংখ্যা বোঝায়। যতবার আনা জাইনতে খুঁজতে ফেল হয়, ততবার এই লুপ চলে। তো এখন পানিতে ঝাঁপ দেওয়ার পর আনা দুতলায় পৌঁছে যায়। সেখানে সে যিশুর আওয়াজ পায়। এবার আনা যিশুকে সাহায্য করতে চায় আর একটি লাঠি দিয়ে লিফট খোলার চেষ্টা করে। তখন সে কিছু ছেলেকে দেখে যারা বন্যার সব মানুষকে লুট করছে। আনা তাদের ইগনোর করে যিশুকে লিফট থেকে বের করিয়ে আনে। এখানে খেয়াল করা যায় আনার ভেতরে অনাথের বাঁচানোর ফিলিংস আসছে। আগের লোকগুলোতেই সে যিশুকে বাঁচাতে পারেনি, কিন্তু এবার সে পারে। যিশু এখন তার দাদা দাদির কাছে যেতে চাই, যেখানে আনা তাকে বলেই তুমি উপরে যাও, তোমার দাদা দাদি সেখানেই থাকবে। তখন আনা বুঝতে পারে যিশু ওই চোরদের কথা বলছে যারা ওই সময় এসেছিল। সেই চোরদের কাছে যায় আর অনেকবার লুপ রিপিট হওয়ার পর সে তাদের সাথে লড়াই করে। লাস্টে হিজো তাকে দেখে ফেলে, যাকে যিশু নিয়ে এসেছিল। হিজো চোরদের মারে আর তারা বলেই আমরা তো শুধু বাচ্চার সাথে মজা করছিলাম, কোনো ক্ষতি করেনি। এরপর যিশু আনার হিজোর সাথে সে বৃদ্ধ দম্পতির ফ্ল্যাটে যায়, যারা সে ওল্ড কাপল যাদের আমরা প্রথমে দেখেছিলাম। যিশু সেখানে তার দাদা তাদের সাথে থাকতে চাই, কিন্তু আনা তাকে সাথে সাথে বলে, যিশু বলে আপনি যেমন আপনার ছেলেকে ছাড়তে পারেন না, আমি ওদের ছাড়তে পারবো না। তখন আনা তাকে বিদায় জানিয়ে উপরে যায়। এর মধ্যেই হিজো বলে আপনি চবার পর্যন্ত চলুন, বাকিটা আপনার ছেলেকে রিসার্চ টিম খুঁজে নেবে। কিন্তু আনা বলে জাইন রাগ করলে আলমারি থেকে লুকাই, আমাদের প্রতিটা ফ্ল্যাটের আমার চেক করতে হবে, এতে তুমি আমাকে হেল্প করো। হিজো ভাবনায় পড়ে যাই, যেমনটা যেন আগুয়ে হয়েছে। উপরে যাওয়ার সময় আনা সে প্রেগনেন্ট মহিলাকে দেখে যারা তারা সাহায্য করেছিল। সেই মুহূর্তে আনার মনে পড়েই জাইন একবার আইপ্যাডে ড্রয়িং এর কথা বলেছিল, আর যেসব জিনিস ড্রয়িং এ ছিল সেগুলো সে স্বপ্ন দেখেছিল। আনা ফোন চেক করে দেখে তাতানার ছবি আর হেলিকপ্টারের ছবি আছে। তার মানে জাইনার সব মনে ছিল আর সে ছবিগুলো অনেকবার পাঠিয়েছে। আনা বুঝতে পারে এলুপ অনেকবার চলছে। সেটাও বুঝতে পারে শুরু থেকে জাইন সব জানতো, আনা তাকে শেষে ছেড়ে যাবে। হ্যাঁ, জাইনা সবকিছু জানতো। জাইন একটি সিনথেটিক বই, অর্ধেক এআই অর্ধেক মানুষ, তাই তার মাথায় এসব কোড সেট হয়ে গিয়েছিল। সে জানতো তার সাথে থাকলে সে আলাদা করে দেওয়া হবে, তাই সে লুকানোর চেষ্টা করছিল যাতে না 30 তলা পর্যন্ত পৌঁছাতে না পারে। এখন এটা জাইন কেন করছিল তার এক্সপ্লেনেশন পরে করা হবে। এখন উপর থেকে হিজোর আওয়াজ আসছে,
সে জাইনকে পেয়েছে। আনা সেখানে যায়, কিন্তু এটা তাকে ধরার চাল ছিল সিকিউরিটি টিম ও হিজোর। এখানে তো জাইন ছিলই না। আনাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়। অজ্ঞান অবস্থায় সে হিজোকে বলে, দেখিও যে এরা তোমাকেও মেরে ফেলবে। আমার সাথে এমন আগেও হয়েছিল, মনে করার চেষ্টা করো। এটা শুনে হিজো সিকিউরিটির সাথে লড়াই করে আনাকে বাঁচায়। এরপর আনাকে জিজ্ঞেস করার পর সে বুঝতে পারে সে সিমুলেশনের অংশ, যার কাজ আনাকে জাইন পর্যন্ত পৌঁছানো। আর সে আনাকে বাঁচিয়ে নেয়। তারা সিকিউরিটি গার্ডের সাথে লড়াই করেই 30 তলা পর্যন্ত যায়। এই সময়ও আনার হিজো বারবার মরতে থাকে, আর লুপটা রিপিট হয়। আনার এই লুপটি 21,000-এরও বেশি রিপিট হয়। 30 তলার আলমারিতে আনা জাইনকে খুঁজে পায়। আনা জাইনের কাছে অনেক মাফ চায়, কারণ সে তাকে ছেড়ে দিয়েছিল। জাইন বলে যে আপনি আমাকে ছেড়ে যাননি, বরং আমাকে এখানে অপেক্ষা করতে বলেছিলেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন রিসার্চ টিম জাইনকে নিয়ে যাচ্ছিল, তখন আনা জাইনের কানে বলেছিল যে চোখ করলে পেছনের আলমারি থেকেই লুকিয়ে থেকো, আমি তোমাকে খুঁজে নেব। জাইন তার মায়ের অপেক্ষা করেছিল। যাই হোক, আনা তাকে নিয়ে সেখানে থাকা সিকিউরিটি গার্ডের থেকে দূরে পালিয়ে যেতে শুরু করে। আর সেই লুপটা সেখানেই শেষ হয়। আর এখানে আমরা দেখি যে রকেটে যখন উল্কাপিণ্ড ধাক্কা মারে, তখন আনা আহত হয়। আর যখন সেখানে লোকেরা আনাকে বাঁচাতে যায়, তখন সে বলেছিল যে আমি টেস্ট সাবজেক্ট হব, আর আমার মেমোরি ও ইমোশন তাতে দিয়ে দিন। আমার ছেলে সিমুলেশন আমার অপেক্ষা করছে, আমি তাকে দেয়া কথা রাখতে চাই। আসলে আইডিয়াটা আনারই ছিল যে আগাতার একটা ইমোশন ইঞ্জিন দিয়ে একটি বাচ্চা বানাবে। কারণ বড়তার ইমোশন দেওয়া কঠিন, কিন্তু 5 বছরের বাচ্চাকে দেওয়া সহজ। এই বাবা তারা দুজন বাচ্চা বানায়। তারপর কি হলো তা তো আমরা দেখেছি। আর এতক্ষণ আমরা যা দেখেছিলাম সেগুলো সব কিছু ছিল সিমুলেশনের ভেতর, অর্থাৎ একটা প্রোগ্রাম। আর এই সিমুলেশনের টেস্ট সাবজেক্ট হয়, আর শেষে সিমুলেশন পূর্ণ হয়, যার ফলে লুপ শেষ হতেই মানবজাতি বিলুপ্ত হওয়া থেকে বেঁচে যায়। আমরা আনাকে রকেটে জাইনার সাথে দেখি, যারা পৃথিবীর দিকে যাচ্ছে। এখন সব আগের মতো হচ্ছে। এই দুজন মানুষের নতুন প্রজন্মের শুরু করবে, যাকে দেখে বাকি রিসার্চাররা আরও এমন সাবজেক্ট বানিয়ে মানবতাকে বাঁচিয়ে রাখবে। আসলে রিসার্চের মূল উদ্দেশ্য ছিল কোনো সাবজেক্টে পিওর ইমোশন দেয়া। আনা যেহেতু আসল মানুষ ছিল না, সেহেতু তার সিনথেটিক ভার্সনেই ইমোশন ঠিকমতো আসছে কিনা তা দেখা হচ্ছিল। জাইনার হিচো এখানে এজেন্টের মতো কাজ করেছে, যে তার নাম ডিসিশন নিতে পারি আর ইমোশন ফিল করতে পারি। জাইন ইচ্ছে করে লুকিয়ে থাকছিল, যাতে আনা তাকে খুঁজ থেকে ইমোশন ফিল করে। সে শেষে সফলভাবে তার বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এভাবে পুরো সিমুলেশন সফল হয়, আর এই মুভিটি এখানেই শেষ হয়।